লিখে দিতে কাছে আছে প্রোগ্রামে আছে না একটা প্রোগ্রামে আছে পরে কথা বলছি 10:30টার পর কথা বলছি। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আশা করছি তোমরা সংযুক্ত হয়ে পড়েছো। আমরা কারক করাচ্ছিলাম, কারক তোমাদের করাবো, কিন্তু একটু ঝামেলা হয়ে গেছে। পদ প্রকরণের একটি পদ কিন্তু বাকি আছে, অব্যয় পদ। হ্যাঁ, পরে অনেকে বলেছো কিন্তু আগে বলনি, আমারও মনে ছিল না, তো আমরা একটু করেই ফেলি, কারণ কোনো কিছু বাকি রেখে সামনে আগানো ঠিক না। একটু অব্যয়টা লিখে ফেলো। লেখো দেখো, যে পদের কোনো ব্যয় বা পরিবর্তন হয় না তাকে অব্যয় বলে। যে পদের কোনো ব্যয় বা পরিবর্তন হয় না, যে পদের কোনো ব্যয় বা পরিবর্তন হয় না, যে পদের কোনো ব্যয় বা পরিবর্তন হয় না। যদি সংজ্ঞাটা আমি প্রথম দিন বলেছিলাম, তো আরেকবার বলছি ফর্মুলেটিস করে, যে পদের কোনো ব্যয় বা পরিবর্তন হয় না তাকে অব্যয় পদ বলে, তাকে অব্যয় পদ বলে। যে পদের কোনো ব্যয় বা পরিবর্তন হয় না। দেখো, ভাষাভিত্তিক ভাবে অব্যয় তিন প্রকার। কিসের ভিত্তিতে? ভাষার ভিত্তিতে। ভাষার ভিত্তিতে তথা ভাষাভিত্তিক ভাবে। ভাষার ভিত্তিতে তথা ভাষাভিত্তিক ভাবে অব্যয় তিন প্রকার। কি কি? একটি হচ্ছে খাঁটি বাংলা অব্যয়, একটি হচ্ছে বিদেশি অব্যয়, আর একটি হলো তৎসম বা সংস্কৃত অব্যয়। ভাষার ভিত্তিতে বা ভাষা ভিত্তিক ভাবে অব্যয় তিন প্রকার: খাঁটি বাংলা অব্যয়, বিদেশি অব্যয়, তৎসম বা সংস্কৃত অব্যয়। তৎসম বা সংস্কৃত অব্যয়। এখন পরীক্ষায় প্রশ্ন হবে নিচের কোনটি খাঁটি বাংলা অব্যয়, নিচের কোনটি তৎসম অব্যয়, নিচের কোনটি বিদেশি অব্যয়। বুঝতে পারলেন? প্রশ্ন এমন হতে পারে, নিচের কোনটি খাঁটি বাংলা অব্যয়, কোনটি বিদেশি অব্যয়, কোনটি তৎসম অব্যয়। কিংবা একটু অব্যয় দিয়ে বলবে এটি কি জাতীয় অব্যয়, এটি কি জাতীয় অব্যয়। আমরা দেখিনি খাঁটি বাংলা অব্যয় কি কি? লেখেন আর, আবার, ও, হ্যাঁ এবং না। আর, আবার, ও, হ্যাঁ, না। অথবা অনেকে এইভাবে সাজিয়ে লিখতে পারেন যে হ্যাঁ, আবারও, আর না। কে লিখতে পারবেন? হ্যাঁ, আবারও, আর না। তাহলে হ্যাঁ, আবারও, আর না। মনে রাখার সুবিধার জন্য অনেকে এইভাবে লিখতে পারেন। তাহলে খাঁটি বাংলা বই পরীক্ষার প্রশ্নটি কিভাবে আসতে পারে? পরীক্ষার প্রশ্ন হবে আবার কোন অব্যয়, আর কোন অব্যয়, হ্যাঁ কোন অব্যয়, না কোন অব্যয়। কিংবা হয়তো এমন বলবে যে আবার তোরা মানুষ হও, এ বাক্যে কোন অব্যয় আছে? আর কি বাঁচবে বাসি, আর কি ফিরে পাবো ছেলেবেলা, আবার আমাদের গ্রামে ফিরে যেতে হবে, এই বাক্যে কোন অব্যয় আছে? বা নিচের কোন বাক্যে খাঁটি বাংলা অব্যয় আছে? তো আর, আবার, ও, হ্যাঁ, না, এই অব্যয়গুলিকে আমরা কি বলছি? খাঁটি বাংলা। হ্যাঁ, মাহফুজুল্লাহ মাহফুজ, ভালো আছি শিষ্য, ভালো আছি বাবা। হ্যাঁ, ইনশাআল্লাহ তোমাদের দয় ভালো আছি। আপনাকে অন্যরকম লাগছে। আচ্ছা, ধন্যবাদ দিদি। জিপসি স্যার একটা সাহিত্য থেকে আর করলে করে ফেলতে হবে। প্রশ্ন রাখা যাবে না, জিজ্ঞেস করার দরকার নেই। করলে করবেন, আমি চোখে পড়লে উত্তর দিব, না হলে নাই। আচ্ছা,
জি, নৈবেদ্য কাব্য স্কলার জিপসি কোন কাব্য রচনা করেন? তাহলে নৈবেদ্য। আর কোন কবিতা? তাহলে স্মরণ। প্রশ্ন যদি না বুঝেন তাহলে উত্তর কেমনে বুঝবেন বলেন? কোন কাব্য রচনা করেছেন? তাহলে নৈবেদ্য। কোন কাব্য রচনা করেছেন? নৈবেদ্য। আর কোন কবিতা? তাহলে স্মরণ। তাহলে প্রশ্ন দুটো ভিন্ন, কাজে উত্তর কিন্তু ভিন্ন হবে। আচ্ছা জি, রফিকুল ইসলাম আবু তালেব, জি জি বলবো, জি ইনশাল্লাহ। আপনারা যেহেতু অনুরোধ করছেন, কাজে না বলে যাবো কই? এই যে খাদিজা বেগম সাদিয়া, এই মেয়েটা একটা আজব। কারো ফোনের কথা বলেছিলাম, পদ্মগ্রন্থ শেষ করিনি, মাঝখানে মিস্টেক হয়ে গেছে, তুমি তাহলে একটু বের হয়ে আধা ঘন্টা পরে আবার ঢুকো। খাদিজা বেগম সাদিয়া, তুমি আধা ঘন্টা পরে ঢুকো, কারো পড়াবো, একটু বাইরে থেকে হাওয়া খেয়ে আবার আসো। তাহলে খাঁটি কোন অব্যয়? বিদেশি অব্যয় লেখেন। বিদেশি অব্যয় আলবত, বহুত, খুব, সাবাস, খাসা, মাইরি এবং মারহাবা। বিদেশি অব্যয়। কি অব্যয়? বিদেশি অব্যয়। অনেক গরমের দিন বাবা, একটু তো ঘামছি, এসি দিয়েছি তারপর ঘামছি, সমস্যা নেই, ব্যাপার না। আলবত, বহুত, খুব, সাবাস, খাসা, মাইরি এবং কি মারহাবা, এই অব্যয়গুলির নাম কি? বিদেশি অব্যয়। তাহলে প্রশ্ন কেমন হবে? আলবাত কোন অব্যয়, মারহাবা কোন অব্যয়, মাইরি কোন অব্যয়। এইগুলি কিন্তু আমরা বাংলা ভাষায় ব্যবহার করি, কিন্তু বাংলার শব্দ না। কি শব্দ এগুলি? এগুলি মূলত আরবি, ফার্সি, উর্দু, হিন্দি। বুঝতে পারলেন? মাইরি, এই যে ভারতীয় বাংলা, আমাদের দেশের বাংলা না, কোথাকার ভারতীয়, পশ্চিমবঙ্গের মাইরি। যা লাগছে না মাইরি, আশিস মাইরি। মা মেরির কিরাকে সংক্ষেপে বলে মাইরি। সাবাস বাংলাদেশ, পৃথিবী অবাক তাকে রয়, জ্বলে পুড়ে মরে সার খাদ্য গো, মাথা নোয়াবার নয়। কোন অব্যয় ব্যবহৃত হয়েছে? যাব যাব, আলবত যাব, যাব যাব, আলবত যাব। এগুলো বা বহুত খুবসুরত, এগুলো শুধু আলাদা করে আলবত, বহুত, খুব, সাবাস, খাসা দিতে পারে, তাও বিদেশি অব্যয়। যদি বাক্যে প্রয়োগ করে দেয় তবুও কি বিদেশি অব্যয়। জি, এখন ধরেন বলছে যে সুতরাং কোন অব্যয়? সুতরাং কোন অব্যয়? বাংলাতে আছে, বিদেশিতে আছে, নাই। তাহলে চিল্লায় কোন অব্যয়? তৎসম অব্যয়। এটা হলো ফাঁকিবাজি মেথড, FM মেথড। ফাঁকিবাজি মেথডটা কি? আপনি এই কয়টা বাংলা মনে রাখবেন, এই কয়টা বিদেশি মনে রাখবেন, এর বাইরে দুনিয়ার যে অব্যয় দিয়ে জিজ্ঞেস করবে কোন অব্যয়, উত্তর দিবেন তৎসম বা সংস্কৃত অব্যয়। সুতরাং, যদিও, তবুও, কিন্তু, বরং, পুনশ্চ, যদ্যপি, তথ্যপি, যদি, যথা, অনেক অব্যয় আছে। তারপর আমার বরং চলে যাওয়াই ভালো, আমি বরং মরবো তো ভিক্ষা করবো না। কোন অব্যয়? বাংলাতে আছে না, বিদেশি আছে। বুঝতে পারলেন? অথচ তার আসার কথা ছিল, অথচ কোন অব্যয়? বাংলায় আছে না, বিদেশিতে আছে না। বোঝা গেছে মেথড? বোঝা গেছে ফাঁকিবাজি মেথড? আপনি বাংলা কয়টা মনে রাখবেন, বিদেশি কয়টা মনে রাখবেন, এর বাইরে যে অব্যয় দিবে, এর বাইরে যদি হয় তাহলে মেনে দেবেন কি তৎসম। যদি, যথা, সদা, সহসা, হঠাৎ, দৈবাৎ, বরং, পুনশ্চ, বস্তুত, আপাতত, সুতরাং, যদ্যপি, তথ্যপি, কিন্তু, পরন্তু, অধিকন্তু, এই অব্যয়গুলোর নাম কি তৎসম বা সংস্কৃত। তবে এত লম্বা তালিকা আপনার মুখস্থ করার দরকার নাই, আপনি বাংলা পড়ে নেবেন, বিদেশি পড়ে নেবেন, এর বাইরে যা দিব তৎসম বা সংস্কৃত। তাহলে অব্যয় কয় প্রকার? অব্যয় কয় প্রকার? জি, অব্যয় 4 প্রকার। অব্যয় 4 প্রকার। সবার বানানটা তালবস্য দিয়ে শুরু হয়ে দন্তস্য দিয়ে শেষ হবে, অথবা দুটোই তালবস্য দেওয়া যাবে। এইভাবেও আছে, অথবা বিকল্প কি
দুটোই তালব্যস্ব এভাবে আছে। জি, তালব্যস্ব আকার বয়কার দন্ত অথবা তালব্যস্ব আকার বয়কার তালব্যস্ব দুই বই বাংলা একাডেমি একটু দেখবেন। খনার বচন শুদ্ধ জীবনযাপন রীতি, শুদ্ধ জীবনযাপন রীতি সামাজিক মঙ্গলবোধ, শুদ্ধ জীবনযাপন রীতি। অব্যয় কয় প্রকার? অব্যয় হচ্ছে 4 প্রকার। তাহলে 3 প্রকার যে একটু আগে বললাম, 3 প্রকার হচ্ছে ভাষার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? ভাষার ভিত্তিতে বা ভাষা ভিত্তিক ভাবে। আর অব্যয় কয় প্রকার? তার উত্তর দিবেন 4 প্রকার। কি কি লেখেন? একটি হলো সমুচ্চয়ী অব্যয়, একটি হলো অনন্বয়ী অব্যয়, একটি হলো অনুসর্গ অব্যয়, আর একটি হলো অনুকার অব্যয়। অব্যয় 4 প্রকার: সমুচ্চয়ী, অনন্বয়ী, অনুসর্গ এবং অনুকার। সমুচ্চয়ী, অনন্বয়ী, অনুসর্গ এবং কি অনুকার। ভাষার ভিত্তিতে বা ভাষা ভিত্তিক ভাবে অব্যয় 3 প্রকার। আমরা একটু বললাম খাঁটি বাংলা, বিদেশি, তৎসম্ভার, সংস্কৃত। আর অব্যয় কয় প্রকার? অব্যয় মোট কয় প্রকার? অব্যয় প্রধানত কয় প্রকার? যেভাবে প্রশ্ন করবে তাহলে উত্তর দিতে হবে 4: সমুচ্চয়ী, অনন্বয়ী, অনুসর্গ এবং কি অনুকার। জি, খনার বচনওয়ালা স্কলার জিপসি খনার বচন থেকে লেগে আছেন কালকে থেকে। যে খনার বচন মূলত কৃষিকাজ সম্পর্কিত কি নিয়ম কানুন, কৃষিকাজ। তো এটা হচ্ছে শুদ্ধ জীবনযাপন রীতি। কি করা যাবে আর কি করা যাবে না, কি করা উচিত কি করা উচিত না। কলা রুয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। বুঝতে পারলেন? যদি বর্ষে মাঘের শেষ, ধন্য রাজা পূর্ণ দেশ। শুদ্ধ জীবনযাপন রীতিটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট আর কি। সমুচ্চয়ী অব্যয় লেখেন। যে অব্যয়, একটু সংজ্ঞাটা লিখে নিন। যে অব্যয় এক পদের সাথে অন্য পদের, যে অব্যয় এক পদের সাথে অন্য পদের বা এক বাক্যের সাথে অন্য বাক্যের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায়। যে অব্যয় এক পদের সাথে অন্য পদের, লিখে নেন দ্রুত, যারা লিখবেন দ্রুত লিখবেন। যে অব্যয় এক পদের সাথে অন্য পদের কিংবা এক বাক্যের সাথে অন্য বাক্যের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায়। সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায়। কি কি ঘটায়? সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায়। যে অব্যয় এক পদের সাথে অন্য পদের বা এক বাক্যের সাথে অন্য বাক্যের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায় তাকে সমুচ্চয়ী অব্যয় বলে। সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায় তাকে সমুচ্চয়ী অব্যয় বলে। সমুচ্চয়ী অব্যয় 3 প্রকার। সমুচ্চয়ী অব্যয় কয় প্রকার? সমুচ্চয়ী অব্যয় 3 প্রকার। কি কি? একটি হলো সংযোজক অব্যয়, একটি হলো বিয়োজক অব্যয়, একটি হলো সংকোচক অব্যয়। সমুচ্চয়ী অব্যয় কয় প্রকার? 3 প্রকার। কি কি? সংযোজন, বিয়োজন এবং সংকোচন। সংযোজক, বিয়োজক আর সংকোচক। সমুচ্চয়ী অব্যয় 3 প্রকার। কি কি? সংযোজক, বিয়োজক আর সংকোচক। যে অব্যয় সংযোগ ঘটায়, সংযোগ ঘটায় তার নাম সংযোজক। যে অব্যয় সংযোগ ঘটায় তার নাম কি? সংযোজক।
যে অব্যয় বিয়োজন ঘটায় তার নাম কি? বিয়োজক। আর যে অব্যয় ভাবের সংকোচন ঘটায় তার নাম সংকোচক। জি। এটা হচ্ছে সংযোজক। যে অব্যয় সংযোগ ঘটায়, কি ঘটায়? যে অব্যয় সংযোগ ঘটায় সেটি কি? সংযোজক। যে অব্যয় বিয়োজন ঘটে তার নাম কি? বিয়োজক। কোনো পার্থক্য নাই। শামাউন আল মাহমুদ, যোজক আর অব্যয়ের মধ্যে কোনো পার্থক্য নাই। আধুনিক ব্যাকরণে অব্যয় তিন ভাগে ভাগ হয়ে গেছে: যোজক, আবেগ শব্দ, অনুসর্গ। আধুনিক ব্যাকরণে অব্যয় আবার তিন ভাগ হয়ে গেছে। অব্যয় ভাগে একটা ভাগের নাম হচ্ছে যোজক শব্দ, একটা ভাগের নাম হচ্ছে আবেগ শব্দ, একটা ভাগের নাম হচ্ছে অনুসর্গ, যেটা আমাদের প্রাচীন ব্যাকরণে সবগুলো মিলিয়ে অব্যয়। রহিম ও করিম বাজারে যাবে। রহিম ও করিম বাজারে যাবে, যাবে কে? রহিম ও করিম দুইজনই। মানে ওটা রহিম আর করিমকে কি করেছে? যুক্ত করেছে। এটি সংযোজক অব্যয়। কিন্তু বস বলছে যে না, দুইজন যাওয়া যাবে না, হয় রহিম অথবা করিম বাজারে যাক, আর কোনো অবশ্যই কাজ কাম আছে। রহিম অথবা করিম বাজারে যাবে। এবার অথবাটা রহিম আর করিমকে কি যুক্ত করেছে? না, বিযুক্ত করেছে, আলাদা করেছে। বুঝতে পারছেন? লাল অথবা নীল যে কোনো একটা শাড়ি নাও। এই যে আমার ঘরে একটা আলিয়া ভাট আছে এই ঘরের মধ্যে, বুঝতে পারলেন? তো বাজারে গিয়ে ওনাকে বললাম যে লাল অথবা নীল যে কোনো একটা শাড়ি তুমি নাও, লাল অথবা নীল। তাহলে অথবাটা লাল আর নীলকে কি করেছে? বিযুক্ত করেছে, বিযুক্ত করেছে। উনি বললেন যে না, আমি লাল ও নীল দুইটাই নিব, দুইটাই আমার পছন্দ হয়েছে, লালও পছন্দ হয়েছে, নীলও পছন্দ, লাল ও নীল দুইটাই আমাকে কিনে দাও। তাহলে এবার ওটা লাল আর নীলকে কি যুক্ত করেছে। ছোটবেলায় ওই রেডিও শুনছি, ওই টিভি দেখছি, ওর অঙ্ক করছি। হ্যাঁ, টিভিও দেখি, অঙ্ক করি, অঙ্ক করি, টিভিও দেখি। এবার মা এসে বলছে হয় অঙ্ক কর আর নাহলে টিভি গেল, হয় অঙ্ক কর অথবা কি টিভি গেল। আমি বলছি না, অঙ্ক করব, টিভি দেখবো। তাহলে অঙ্ক করব ও টিভি দেখবো, দুটোই করবো। তাহলে ওটা সংযুক্ত করলো। আর মা কি বলছে? যে অঙ্ক কর অথবা কি টিভি গেল, বিয়োজক। বুঝতে পারলেন? জি। তাহলে যে অব্যয়টা মানে অব্যয়টা দুটি পদের মধ্যে যুক্ত করে জোড়া লাগায় তার নাম সংযোজক অব্যয়। আর যে অব্যয় দুটি পদের মধ্যে কি আলাদা করে তার নাম বিয়োজক। পরীক্ষার প্রশ্ন হবে মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। তাহলে মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, ইংরেজিতে বলে ডু অর ডাই, বিয়োজক। করো অথবা মরো, করো অথবা মরো, বিয়োজক। লেখো অথবা পড়ো। ডাক্তার বললেন ভাত অথবা রুটি খাও, ভাত অথবা রুটি। আমি বললাম যে না, ভাত ও রুটি দুইটাই খাবো, তাহলে যুক্ত। এবার দেখেন সংকোচক, এই দুইটা তো সিম্পল, বুঝতে কোনো কষ্ট নাই। সংকোচকটা কি? যে অব্যয়টা ভাবের সংকোচন ঘটায়। ভাবের সংকোচন কেমনে ভাবের সংকোচন ঘটায়? দেখেন বলছে মেয়েটি তামিমা সুন্দরী, কিন্তু তামিমা সুন্দরী কিন্তু, কিন্তু কি? কিন্তু ওই যে দুশ্চরিত্রা। তাহলে প্রথমে যখন বলছে তামিমা সুন্দরী, তখন তামিমার প্রতি আমাদের একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে, একটা ভালো লাগা তৈরি হচ্ছে। যখন বলছে কিন্তু দুশ্চরিত্রা, তাহলে প্রথম যে বললাম তামিমা সুন্দরী, এই মনোভাবটা করে কি হয়ে গেল? সংকুচিত হয়ে গেল, কমে গেল। মেসি ভিন গ্রহের প্লেয়ার, মেসি ভিন গ্রহের প্লেয়ার, কিন্তু আর্জেন্টিনার হয়ে গোল করতে পারে না। নেইমার দুরন্ত খেলোয়াড়, কিন্তু খালি সিট পটানো হয়। তাহলে যে নেইমার যে দুরন্ত খেলোয়াড়,
কিন্তু চিৎপটাং হয়। চিৎপটাং হওয়ার কথা বললে ওই দুরন্ত খেলোয়াড় এই ভাব আর থাকে না। মেসি ভেনকুরের প্লেয়ার, হ্যাপি একটা ভাব জাগলো, কিন্তু যখন বললো কিন্তু আর্জেন্টিনার গোল করতে পারে না, তখন কিন্তু তার যে ইয়েটা, তার অর্থটা কি হলো, সংকোচন ঘটে গেল। বুঝতে পারছেন? জুয়েল কিবরিয়া দারুণ পড়ায়, কিন্তু পরীক্ষায় একটা প্রশ্ন কমন আসে না। তাহলে জুয়েল কিবরিয়া দারুণ পড়ায় কিন্তু পরীক্ষায় প্রশ্ন কমন আসে না। তাহলে যখনই বলছে প্রথমে জুয়েল কিবরিয়া দারুণ পড়ায়, তাহলে এটা একটা পজিটিভ কথা, কিন্তু পরীক্ষায় একটা প্রশ্ন কমন পাওয়া যায় না। তাহলে কি হচ্ছে, এবার আগের ভাবটা সংকুচিত হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রথমে যে কথাটি বলেছি আরেকটি অব্যয় দিয়ে সেই কথাটাকে কি করা হচ্ছে, সংকোচন করা হচ্ছে। সাধারণত কিন্তু এবং অথচ, কিন্তু এবং অথচ এই দুটো অব্যয়কে বলা হয় সংকোচক অব্যয়। লোকটি ধনী অথচ কৃপণ, লোকটি ধনী অথচ কৃপণ। ছেলেটি মেধাবী কিন্তু লম্পট। ছেলেটি মেধাবী, হ্যাঁ, মিস্টার এস হোসেন দারুণ ক্রিকেটার, কিন্তু জি। তো এই যে আমরা সংকোচক অব্যয়, ঠিক আছে জি, একটু লক্ষ্য করবেন। আচ্ছা, এরপরে দেখেন অনন্যই অব্যয়। কি অব্যয়? অনন্যই। বিস্ময়সূচক বাক্য শুরু হয় যে অব্যয়গুলো দিয়ে, বিস্ময়সূচক বাক্য শুরু হয় যে অব্যয়গুলো দিয়ে, তার নাম হচ্ছে অনন্যই অব্যয়। বুঝতে পারলেন? সি তুমি এত খারাপ, বাহ তুমি এত ভালো, আহ কি দারুণ গরম, উফ কি অসহ্য যন্ত্রণা। তাহলে যে আমরা যে আহ, উফ, ইস, ছি, হাই, হ্যাঁ, ওয়াও, এই যে অব্যয়গুলি ব্যবহার করি নানান আবেগবাচক শব্দে, সেগুলিকে বলা হয় অনন্যই অব্যয়। তাহলে পরীক্ষা প্রশ্ন নিচের কোনটি অনন্যই অব্যয়? কিংবা হ্যাঁ, হাই আমার কি সর্বনাশ হলো, কিংবা হুররে আমরা জিতেছি, কোন অব্যয় আছে? অনন্যই। কি অব্যয়? অনুসর্গ অব্যয়। অনুসর্গগুলির অপর নাম অনুসর্গ অব্যয়। অনুসর্গগুলির অপর নাম কি? অনুসর্গ অব্যয়। তাহলে অনুসর্গ অব্যয় বলে কিছু নাই, যেগুলি আপনার অনুসর্গ হিসেবে চেনেন সেগুলির নাম কি? অনুসর্গ অব্যয়। আসলে একই মাল, আমরা বলছি অনুসর্গ, কিন্তু সেই অনুসর্গগুলি কোন পদ? অব্যয় পদ। প্রতি, বিনা, বিনে, শনে, সহনে, মাঝে, মধ্যে, মাঝারে, হেতু, জন্য, অবধি, তরে, পানে, নিমিত্তে, হতে, থেকে, সে, দ্বারা, দিয়া, কর্তৃক, এগুলো কি বলা হয়? অনুসর্গ। আর এই অনুসর্গগুলির নাম কি? অনুসর্গ অব্যয়। তুমি বিনে, কে আছে আমার? তুমি বিনে, বিনে কি? তাহলে আপনার উত্তর দেবেন অনুসর্গ। আর যদি বলে বিনে কোন পদ, তাহলে বলবেন অনুসর্গ অব্যয়। অনুসর্গ। আমরা সন্ধ্যা অবধি প্রশ্ন করব, অবধি অনুসর্গ, কিন্তু অব্যয়, অনুসর্গ অব্যয়। আশা ছিল আমার মনে প্রেম করিব আলিয়া ভাটের শনে, তাহলে শনে কি? অনুসর্গ অব্যয়। আর এই অনুসর্গগুলোর মাঝে কিছু আছে বিভক্তি, এই যে হতে, থেকে, সে, দ্বারা, দেয়া, কর্তৃক, জন্য, নিমিত্ত, এগুলো বিভক্তি না? অনুসর্গ প্লাস বিভক্তি, এই জন্য ওদের নাম অনুসর্গ বিভক্তি। হতে, থেকে, সে, দ্বারা, দেয়া, কর্তৃক, জন্য, নিমিত্ত, এরা অনুসর্গ প্লাস আবার এদের নাম কি? বিভক্তি। ফলে এদের নাম অনুসর্গ। তাহলে নিচের কোনটি অনুসর্গ বিভক্তি? সব অনুসর্গ অনুসর্গ বিভক্তি না, সব অনুসর্গ অনুসর্গ অব্যয়, কিন্তু কিছু অনুসর্গ আছে অনুসর্গ অব্যয় প্লাস অনুসর্গ বিভক্তি। তাহলে যেগুলো বিভক্তি হিসেবে বসে তারা অনুসর্গ প্লাস বিভক্তি, এই জন্য ওদের নাম হচ্ছে অনুসর্গ বিভক্তি। জি। অনুকার অব্যয়। দ্বিরুক্তিবাচক অব্যয়কে বলা হয় অনুকার অব্যয়। দ্বিরুক্তিবাচক অব্যয়কে বলা হয় অনুকার অব্যয়। শনশন, মটমট, ঝমঝম, ঝাঝা, চিনচিন, বনবন, অনুকার অব্যয়। দ্বিরুক্তিবাচক অব্যয়, দ্বিরুক্তি সূচক বা দ্বিরুক্তিবাচক অব্যয়কে বলা হয় অনুকার অব্যয়।
চিপ চিপ করে বালি, কোথা নেই কাদা, বুকটা ধড়ফড় করছে, টন টন করে ঘন্টা বাজছে, ঢং ঢং করে। অনুকার অব্যয়। অনুকার অব্যয়ের অপর নাম কি? অনুকার অব্যয়ের অপর নাম হলো ধন্যাত্মক অব্যয়। অনুকার অব্যয়ের অপর নাম কি? ধন্যাত্মক অব্যয়। তাহলে পরীক্ষায় প্রশ্ন হবে নিচের কোনটি ধন্যাত্মক অব্যয়? নিচের কোনটি ধন্যাত্মক অব্যয়? অনুকার অব্যয়ের অপর নাম কি? ধন্যাত্মক অব্যয়। তাহলে যাহা অনুকার অব্যয় তাহারই নাম কি? ধন্যাত্মক অব্যয়। দ্বিরুক্তিবাচক অব্যয়গুলিকে বলা হবে অনুকার বা ধন্যাত্মক। জি, তাহলে আমরা এই অব্যয় আমাদের এইটুকু বাকি ছিল আর কি, আমরা পড়াই না। সর্বনাম যদিও পড়াতে চাচ্ছিলাম না, তারপরে অনেকেই রিকোয়েস্ট করছেন, তো কি করা যাবে? আমি আবার কেউ রিকোয়েস্ট করলে তো না করতে পারি না, এটা আমার খুব খারাপ স্বভাব। কারণ আপনারা মনে করবেন যে স্যার আমাদের ফাঁকি মারল, কি করা যাবে বলেন? সর্বনামটা চট করে পড়িয়ে ফেলে আমি কারোকে যাই, সমস্যা নেই। লেখেন সর্বনাম সংজ্ঞা কতদিন দিয়েছি? সর্বনাম জি কণিকা ঘোষ, জি জি জি, পদ পরিবর্তন, জি ইনশাআল্লাহ হবে। এই যে আপনি লেগে আছেন আর ছাড়বেন না, জি জি লেখেন। এই যে কণিকা ঘোষ পদ পরিবর্তন নিয়ে লাগছে, কিছুতেই পিছু ছাড়বে না। সর্বনাম মাত্র 10 প্রকার। সর্বনাম মাত্র কয় প্রকার? লেখেন 10 প্রকার। জি, সর্বনাম মাত্র 10 প্রকার। এক নম্বর লেখেন ব্যক্তি বা পুরুষবাচক। ব্যক্তি বা পুরুষবাচক সর্বনাম। ব্যক্তি বা পুরুষবাচক সর্বনাম। ব্যক্তি বা পুরুষের পরিবর্তে তথা মানুষের পরিবর্তে যে সর্বনাম ব্যবহার করা হয়, ব্যক্তি বা না, যেহেতু আজকে পদ প্রকরণ শেষ করিনি, প্রশ্ন তো রেডি আছে, কিন্তু আগের দিন শেষ না করলে পরের দিন পরীক্ষা নিব না, কারণ অনেকে অবজেকশন দিচ্ছেন আপনারা। পদ প্রকরণ গতদিন শেষ করলে আজকে পরীক্ষা নিতাম, প্রশ্ন রেডি আছে কিন্তু আজকে দিব না, কারণ পদ প্রকরণ যেহেতু আজকে পড়াচ্ছি, আজকে শেষ করে আগামীকাল পরীক্ষা নিব। আমি রুটিন দিয়ে দেবো একটু পরে পরীক্ষার, আগামী দিন থেকে টানা পরীক্ষা নিব। আমি আজকে রুটিন দিয়ে দিব, শেষে মনে করে দিবেন। জি, তাহলে ব্যক্তি বা পুরুষবাচক। ব্যক্তি বা পুরুষবাচক। ব্যক্তি বা পুরুষের পরিবর্তে, ব্যক্তি বা পুরুষের পরিবর্তে তথা মানুষের পরিবর্তে যে সর্বনাম বসে। আসলে পুরুষ মানে পুরুষ না, ব্যাকরণে পুরুষ মানে কি? ইংরেজি পার্সন, নারী পুরুষ উভয়। মানে এই সর্বনাম শুধু পুরুষের বদলে না, ব্যাকরণে পুরুষ বলতে কাকে বোঝায়? পার্সনকে বোঝায়, নারী পুরুষ দুজনকে। মোট কথা যে সর্বনাম মানুষের পরিবর্তে, কার পরিবর্তে? ব্যক্তি বা মানুষের পরিবর্তে বসে, তাকে বলা হয় ব্যক্তি বা পুরুষবাচক সর্বনাম। আমরা সর্বনাম বলতে যেগুলি বুঝি সেগুলি সবই আসলে ব্যক্তি বা পুরুষবাচক সর্বনাম। আমরা সর্বনাম বলতে যেগুলি মোটামুটি উদাহরণ বুঝি সেগুলি সবই কি? ব্যক্তি বা পরিবাচক। সর্বনাম বলতে আপনি কি কি বোঝেন? এগুলি বোঝেন, দেখেন আমি আমরা, তুমি তোমরা, সে তিনি তারা তাহারা আপনি আপনার, এগুলি বোঝেন না? যে এই উদাহরণগুলি সব ব্যক্তি বা পরিবাচক। আমি আমরা, তুমি তোমরা, সে তিনি তারা তাহারা আপনি আপনার ইত্যাদি। অর্থাৎ যেগুলি আমরা সর্বনাম হিসেবে ব্যবহার করি মোটামুটি সেগুলি সবই কি? ব্যক্তি বা মানুষের পরিবর্তে। ফলে সর্বনামগুলিকে বলা হয় ব্যক্তি বা পুরুষবাচক সর্বনাম। একটু ভিন্ন টাইপের সর্বনাম লেখেন আত্মবাচক। কি বাচক? আত্মবাচক সর্বনাম। আত্মবাচক আত্মা বা নিজের পরিবর্তে, আত্মা বা নিজের পরিবর্তে যে সর্বনাম বসে। আত্মা বা নিজের পরিবর্তে যে সর্বনাম বসে। আত্মা বা নিজের পরিবর্তে যে সর্বনাম বসে। যেমন স্বয়ং, যেমন খোদ, যেমন নিজ, যেমন আপনা, যেমন মম।
স্বয়ং, খোদ, নিজ, আপনা, মম। প্রশ্নে স্বয়ং প্রধানমন্ত্রী এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। স্বয়ং প্রধানমন্ত্রী এ বিষয়ে উদ্বেগ ব্যাখ্যা কোন সর্বনাম ব্যবহৃত হয়েছে? আত্মবাচক সর্বনাম। খোদ স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আপনা মাঝে শক্তি ধরো নিজের করো আপনা। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি করে। আপনারে মানে কারে? আপনারে না, আপনারে মানে নিজে। মম আছে শুনেছেন? মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর হাতে রণতুর্য। মম চিত্তে নিতে নিত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম। জি, আত্মবাচক। এরপরে বলা হয় সামীপ্যবাচক। কি বাচক? সামীপ্যবাচক। নিকটবর্তী কোনো কিছুর পরিবর্তে, নিকটবর্তী কোনো কিছুর পরিবর্তে, নিকটবর্তী কোনো কিছুর পরিবর্তে যে সর্বনাম ব্যবহৃত হয়। নিকটবর্তী কোনো কিছুর পরিবর্তে, কোনো কিছু মানে ব্যক্তি হতে পারে, বস্তু। নিকটবর্তী, নিকটবর্তী কোনো কিছুর পরিবর্তে যে সর্বনাম ব্যবহার করে, যে সর্বনাম বসে। নিকটবর্তী কোনো কিছুর পরিবর্তে যে সর্বনাম বসে। ফৌজি আছেন মম মানে নিজ, আমি। মম মানে স্বয়ং, মানে খোদ, মানে আপনা, মানে সবকিছুর মানে নিজ নিজ। এই সকল শব্দ সিনোনিমাস। সামীপ্যবাচক কি? সামীপ্যবাচক কি? এই, এরা, এটি, ইনি, একে, এর। এই, এরা, এটি, ইনি, একে, এর। দূরত্ববাচক। তাহলে ওই সংজ্ঞাটা আগের সংজ্ঞায় কপি করে শুধু নিকটবর্তী জায়গায় লিখবেন দূরবর্তী। আগের যে সামীপ্যবাচকের যে সংজ্ঞা লিখলেন ওটাকে কপি করে লিখবেন নিকটবর্তী কোনো কিছুর পরিবর্তে। এবার কি লিখবেন? দূরবর্তী কোনো কিছুর পরিবর্তে। জি, দূরবর্তী কোনো কিছুর পরিবর্তে যে সর্বনাম বসে। দূরবর্তী কোনো কিছুর পরিবর্তে যে সর্বনাম বসে তাকে দূরত্ববাচক সর্বনাম বলে। যেমন কি? ও, যেমন ওই, যেমন ওরা, যেমন ওটি, যেমন উনি, যেমন ওকে, যেমন ওর। ও, ওই, ওরা, ওটি, উনি, ওকে, ওর। এই কলমটি আমি চাই না, এই কলমটি আমি চাই না, ওই কলমটি চাই, ওই কলমটি। তার একটা হলো এ, আর একটা কি? ওই। একটা কাছের বস্তু আর একটা কি? দূরের বস্তু। ওই দেখা যায় তাল গাছ, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা। কোন সর্বনাম? দূরত্ব আছে। এইখানে তোর দাদির কবর, এই ডালিম গাছের তলে। কোন সর্বনাম? সামীপ্যবাচক। নায়িকা, কে? নায়িকা শাপনূর শাকিব খানকে দেখিয়ে বলছে বাবা, আচ্ছা মিশা সওদাগরকে দেখে বলছে বাবা এ আমার সর্বনাশ করতে চেয়েছিল, আর শাকিব খানকে দেখে বলছে ও আমাকে বাঁচিয়েছে।
মিশা সদরকে দেখে কি বলছে নায়িকা? বাবাকে বলছে, বাবা এ আমার সর্বনাশ করতে চেয়েছিল আর ও আমাকে বাঁচিয়েছে। তাহলে একটা এ আর একটা কি ও। একে আমি চাই না, ওকে চাই। একে আমি চাই না, কাকে চাই? ওই ওকে চাই, ওকে। ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়। কারা? ওরা, ওরা দূরত্ব বাসক। এরা আমার রাতের ঘুম কায়রা নিয়েছে। যে এরা কারা? এই যে এরা, এরা এরা কি স্বামী। বোঝা গেছে? লেখেন সাকল্যবাচক, যে সর্বনাম দ্বারা সবকিছু বা সকল কিছু বোঝানো হয়। যে সর্বনাম দ্বারা সবকিছু বা সকল কিছু বোঝানো হয়। সবকিছু বা সকল কিছু। যে সর্বনাম দ্বারা সবকিছু বা সকল কিছু বোঝানো হয়। যে সর্বনাম দ্বারা সবকিছু বা সকল কিছু বোঝানো হয়। একটু আগে বললাম যে কাছের বোঝাতে একরকম, দূরের বোঝাতে আর একরকম, তাই না? বললাম কাছের একরকম, দূরের আর একরকম। এবার কি? তাহলে কাছের দূরের না, একে চাই না, ওকে চাই না, সব চাই। যা আছে আমার সব চাই, সব। মানে একে চাই না, ওকে চাই তা না, সব চাই। তাহলে সব, সকল, সমুদয়, যাবৎ, তাবৎ, তামাম, গোটা, পুরো, সমস্ত ইত্যাদি। সব, সকল, সমুদয়, যাবৎ, তাবৎ, তামাম, গোটা, পুরো, সমস্ত। হ্যাঁ, পরিতোষ একসময় ছিল যে সালমান এবং শাবনূর আমার প্রিয় জুটি ছিল একসময়। সালমান শাহ এবং শাবনূর। তামাম দুনিয়া একদিকে আর তুমি একদিকে, জান আমি শুধু তোমার দিকে যাব। তামাম দুনিয়া একদিকে আর তুমি একদিকে, আমি শুধু কি তোমার, তাই না? তামাম বলছে একবার সকিনাকে হাত করতে পারলেই ওর বাবার সমুদয় সম্পত্তি কি আমার। একবার সকিনাকে হাত করতে পারলেই ওর বাবার সমুদয় সম্পত্তি কি, সমুদয়, যাবৎ, তাবৎ, পুরো, সমস্ত, এগুলো কি সাকল্যবাচক সর্বনাম। সাকল্যবাচক, প্রশ্নবাচক, ব্যতিহারিক, ব্যতিহারিক সর্বনাম। ব্যতিহারিক, ব্যতিহারিক সর্বনাম। আলিয়া ভাটকেই তো বললাম যে গোটা দুনিয়া একদিকে আর আলিয়া ভাট একদিকে, আমি কোন দিকে যাব? আমি শুধু আলিয়া ভাটের কাছে যাবো। জি, ব্যতিহারিক লেখেন ব্যক্তির পারস্পরিকতা বোঝাতে যে সর্বনাম বসে। ব্যক্তির পারস্পরিকতা, ব্যক্তির পারস্পরিকতা বোঝাতে যে সর্বনাম বসে। ব্যক্তির পারস্পরিকতা বোঝাতে যে সর্বনাম বসে তাকে ব্যতিহারিক সর্বনাম বসে। এখন ব্যক্তির পারস্পরিকতাটা কি জিনিস? ব্যক্তির পারস্পরিকতা দেখেন অনেক সময় এরকম হয় যে বয়স্ক একটা লোক, বৃদ্ধ লোক, বৃদ্ধ মহিলা দেখবেন একা একাই কথা বলছে। হ্যাঁ, মানে নিজের সাথে নিজে কথা বলছে। কিংবা ছোট বাচ্চা দেখবেন, ছোট বাচ্চা খেলা করছে, সঙ্গে সাথে একাই খেলা করছে, একাই রান্না করছে, একাই দোকানদার হচ্ছে, একাই হয়তো কলিং বেল বাজাচ্ছে, কিরিং কিরিং, গেট খুলে দিচ্ছে। বলছে ও ভাবি আপনি? বলছে আর ভাবি বলেন না, এই আসলাম, আপনাকে কতদিন দেখি না ভাবি। বলছে না ভাবি আগে তো আসতেন, আর যে আসেনি না, আপনি এলে তো ভালো লাগে। বলছে আর ভাবি বলেন না, আপনার ভাই তো বাসায় থাকে না,
এত ব্যস্ত, একাই কিন্তু একটা বাচ্চা শিশুটা নিজে নিজেই কি খেলা করছে, নিজে নিজেই আপনা আপনি খেলা করছে। ব্যক্তির পারস্পরিকতা সর্বনামগুলো কি কি? সর্বনামগুলো এমন হলো নিজে নিজে, নিজে নিজে, আপনা আপনি, পরস্পর, নিজে নিজে, আপনা আপনি, পরস্পর। আচ্ছা, তো আপনারা তখন বাংলা সিনেমা দেখেন না? বাংলা সিনেমার যুগ তো নাই এখন, আমাদের সময় বাংলা সিনেমার স্বর্ণযুগ। তো রাজ্জাক নায়ক আর কবরী, তো রাজ্জাকের রাগ হয়েছে কোন একটা কারণে, কি একটা হয়েছে, গ্রামে থাকবে না, একটা পুকুর পাড়ে গেছে, পাশে একটা তাল গাছ আছে, ওইখানে কি এখন রাজ্জাক বলছে যে আমি এই গ্রামে আর থাকুন না, আমি ভোরবেলা উঠে চইলা যাবো ট্রেন ধরে ঢাকা শহরে, আমি এই গ্রামে থাকুন না। এই কথা শুনে কবরী দৌড়ে গিয়ে ওই তাল গাছটা ধরে বলছে যে তুমি যদি এই শহর ছাড়া চইলা, গ্রাম ছাড়া চইলা যাও, তাহলে এই জীবন আমি রাখবো না, রাখবো না, রাখবো না, রাখবো না, রাখবো না, রাখবো না। বুঝতে পারলেন কথাটা? এই যে কবরীকে আঘাত করছে কে? কবরীকে কে আঘাত করছে? নিজেই নিজেকে, নিজেই নিজেকে, তাই না? এ জীবন আমি রাখবো না, রাখবো না, তাই না? এরকম করেন না কেউ কেউ, এ জীবন আমি রাখবো না। তাহলে কে মারছে? নিজেই নিজেকে। তাহলে মেয়েটি নিজে নিজে আঘাত করছে, মেয়েটি নিজে নিজে আঘাত করছে। ঠিক আছে, বৃদ্ধ লোকটি আপনা আপনি বুকে চলেছে, শিশুটি নিজে নিজেই খেলা করছে, এটার নাম কি? ব্যতিহারী সর্বনাম, ব্যতিহারী। প্রশ্নবাচক সর্বনাম, প্রশ্ন না খুরশেদ, আপনাদের ম্যাম এত ইমোশনাল না, ঠিক আছে, অনেকটা রিয়েলিস্টিক। আচ্ছা, প্রশ্নবাচক সর্বনাম দেখেন, কিছু সর্বনাম আছে। আচ্ছা দেখেন শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কিছু আপুমনি আমাদের কোচিং আছে, ক্লাস করছে অনেকে, তাই না? তো যারা মেসে থেকে, বিশেষ করে ভাবেন যে মেসে একটা মেয়ে থাকে, তো মেয়েরা সাধারণত কি করে, সন্ধ্যার মধ্যে মেসে ফিরে যায়, ম্যাক্সিমাম মেয়েরা মাগরিবের মধ্যে বা কি ছয়টা, সাড়ে ছটা, সাতটার মধ্যে বা সন্ধ্যার পরপরই মেয়েরা কিন্তু রুমে ঢুকে যায়, সাধারণত বাইরে থাকে না। একটা মেয়ে, খুবই লক্ষ্মী মেয়ে, আমাদের ছাত্রী, খুবই মানে ভালো মেয়ে, সে সন্ধ্যার পরে কখনো বাইরে থাকে না, সন্ধ্যার মধ্যেই কি রুমে ফিরে যায়। হঠাৎ করে একদিন সে দেরি করেছে, প্রতিদিন সে মাগরিবের আগে আগে মাগরিবের মধ্যেই রুমে ঢুকে যায়, একদিন ফিরতে তার রাত হয়ে গেছে, 8:30 9টা বেজে গেছে। এবার যখন মেসে ঢুকছে, মেসের অন্য মেয়েরা ওই মেয়েটার দিকে তাকিয়ে বলছে, কি 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 অবস্থা, কোথায়, কত দূর, কার সাথে, কেমনে, তাই না? বুঝলেন নাই? প্রতিদিন যে মেয়েটা রাত 9টায় ঢোকে, ওকে কেউ প্রশ্ন করে না, কারণ জানে তো ওই রকমই মাল, ও রাতে নাইট ডিউটি থাকে, ও 9টায় আসবে। যে মেয়েটি প্রতিদিন সন্ধ্যায় ঢোকে, সে যদি হঠাৎ করে একদিন বেশি রাত করে, তাইলে কিন্তু এবার খুবই কৌতূহল, সবাই জিজ্ঞেস করছে, কি কি অবস্থা, কি খবর, কার সাথে, কত দূর, কোথায়, কেমনে কেমনে পটাইলি, এই যে এভাবে বলছে যে এই যে যত কিছু দিয়ে প্রশ্ন করা হয়, এই সবগুলি সর্বনাম। কি সর্বনাম? বুঝতে পেরেছেন? তাহলে কি, কে, কার, কেন, কোথায়, কখন, কিভাবে, কিসে, কি প্রশ্নবাচক সর্বনাম। হ্যাঁ পপি রায়, জি স্যার, কি আপনি অভিজ্ঞতা থেকে বলছেন নাকি পপি? আপনার কি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছেন নাকি? আচ্ছা, প্রশ্নবাচক সর্বনাম, জি। এরপরে লেখেন সংযোগ জ্ঞাপক সর্বনাম, সংযোগ জ্ঞাপক।
সংযোগ জ্ঞাপক। রিলেটিভ প্রোনাউন বলা হয় রিলেটিভ, তাই না? ইংরেজিতে বলা হয় কি রিলেটিভ। প্রশ্নবাচককে বলা হয় ইন্টারোগেটিভ। ব্যতিহারীকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ। মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ, ইয়োরসেলফ, দেমসেলফ। ব্যতিহারী প্রশ্নবাচক ইন্টারোগেটিভ প্রোনাউন, সংযোগ জ্ঞাপক রিলেটিভ। লেখেন যে সর্বনাম বাক্যস্থিত অন্য পদের দিকে অন্য পদের সাথে সংযোগ বা সম্পর্ক বোঝায়। যে সর্বনাম অন্য পদের সাথে সংযোগ বা সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয়। যে সর্বনাম অন্য পদের সাথে সংযোগ বা সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয় তাকে সংযোগ জ্ঞাপক সর্বনাম বলে। যে সর্বনাম অন্য পদের সাথে সংযোগ বা সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয়। যে চলে গেল, একটা চোর। যে চলে গেল সে একটা চোর। আচ্ছা, এই যে কাকে বুঝিয়েছে জানেন? যে কে বোঝায়নি, সে কে বোঝায়নি, কাকে বুঝিয়েছে? এই চোরটাকে। এখানে যে আর সে সর্বনাম বসেছে কেন? ওই চোরকে বোঝানোর জন্য, চোরকে নির্দেশ করার জন্য। হ্যাঁ ইব্রাহিম, দুর্লভ বলিও না, মাইন্ড করবে কিন্তু, ঠিক আছে? যে চলে গেল সে একটা চোর। যিনি বক্তৃতা দিলেন তিনি আমার শিক্ষক। যিনি বক্তৃতা দিলেন তিনি আমার শিক্ষক। যিনি কাকে বুঝিয়েছে? তিনি কে? না, যিনি তিনিকে বুঝায়নি। তিনি মিলে কাকে বুঝিয়েছে? শিক্ষককে। যার সাথে কথা বলছো সে আমার ভাই, তাহলে যারটা কাকে বুঝিয়েছে? ভাই। এই সর্বনামগুলি এই বাক্যের একটি পদকে কি বোঝানোর জন্য বা সম্পর্ক করার জন্য বসে। যে নীল শাড়ি পরেছে সে আমার ড্যাশ। যে নীল শাড়ি পরেছে, তাহলে যেটা কাকে বুঝিয়েছে? যে কেন বসিয়েছি? ওই ড্যাশকে বোঝানোর জন্য। এর নাম সংযোগ জ্ঞাপক সর্বনাম। এরপর লেখেন অনির্দিষ্টতাবাচক। অনির্দিষ্টতাবাচক সর্বনাম। অনির্দিষ্টতাবাচক সর্বনাম। রাজশাহীর সকল লাইব্রেরিতে পাওয়া যাবে। পরিতোষ রয়, রাজশাহীর সকল লাইব্রেরিতে আমার বাংলা বইটি পাওয়া যাবে বাবা। মূল্য 200 টাকার কাছাকাছি, 200, 5, 10 এরকম, 200 টাকার কাছাকাছি। জি। অনির্দিষ্টতাবাচক সর্বনাম। যে সর্বনাম অনির্দিষ্ট কোনো কিছুর পরিবর্তে বসে। যে সর্বনাম অনির্দিষ্ট কোনো কিছুর পরিবর্তে বসে। অনির্দিষ্ট কোনো কিছুর পরিবর্তে বসে। যে সর্বনাম অনির্দিষ্ট কোনো কিছুর পরিবর্তে বসে তাকে অনির্দিষ্টতাবাচক সর্বনাম বলে। যেমন কেহ, কোনো, কেউ। কেহ, কোনো, কেউ। হ্যাঁ, 200 টাকা নিবে মনে হয়। কেহ, কোনো, কেউ। দেখেন বলছে কোন এক দেশে ছিল এক রাজা। কোন এক দেশে ছিল এক রাজা। কোন দেশে? তার ছিল 7টা রানী। বাচ্চা হয় না, বাচ্চা হয় না, বাচ্চা হয় না। এলো এক দরবেশ, একটা শিকড় দিল। 6 রানী বেটে খেলো, ছোট রানী পেল না। ছোট রানী পাটা লোড়া ধুয়ে তারপর খেলো। তার হলো একটা বানর। সবার ছেলে হলো আর ছোট রানী হলো একটা বানর। কোন দেশে কাহিনী বলেন তো? কোন দেশে? কোন এক দেশ, কোন এক অনির্দিষ্ট দেশ, নির্দিষ্ট কোন দেশ না। একবার যদি কেউ ভালোবাসতো, একবার যদি কেউ ভালোবাসতো আমার নয়ন দুটি। কেউটা কে?
যে কেউ হলেই হলো, তাই না? আলিয়া ভাট হওয়া লাগবে তা না, সকিনা, জরিনা, ময়না, আম্বিয়া, নাসরিন, সুমনা, সুমি, যে কোনো একজন হলেই হয়, অন্তত টাইম তো পাস হয়, তাই না? একবার যদি কেউ ভালোবাসতো, এই কেউ দ্বারা কাকে বোঝায়? অনির্দিষ্ট কাউকে। জি, তাহলে কেহ, কোনো, কেউ, এই সর্বনামটা কার পরিবর্তে বসে? অনির্দিষ্ট কার পরিবর্তে। শেষ সর্বনামের নাম হচ্ছে অন্নাদিবাচক সর্বনাম। অন্নাদিবাচক, যে সর্বনাম অন্য কিছু বা অপর কিছুর পরিবর্তে বসে। যে সর্বনাম অন্য কিছু বা অপর কিছু, অন্য কিছু বা অপর কিছুর পরিবর্তে বসে তাকে অন্নাদিবাচক সর্বনাম বলে। যেমন অন্য, যেমন অপর, যেমন পর। অন্য, অপর, পর। যে সর্বনাম অন্য কিছু বা অপর কিছুর পরিবর্তে বসে তাকে অন্নাদিবাচক সর্বনাম বলে। অন্য, অপর, পর। হেথা নয়, হোথা নয়, অন্য কোথা, অন্য কোনখানে। হেথা নয়, হোথা নয়, অন্য কোথা, অন্য কোনখানে। অন্নাদিবাচক। আমরা অবশ্য পেজের নিচে লিখি অপর পৃষ্ঠা দ্রষ্টব্য, অপর পৃষ্ঠা দ্রষ্টব্য। আপনার অবশ্য শর্টকাটে মারেন পিটিও, পিটিও মারেন না, প্লিজ টার্ন ওভার, শর্ট পিটিও। বাংলা লিখবেন অপ্রিদ্র, অপ্রিদ্র, জি, অপর পৃষ্ঠা দ্রষ্টব্য। এগুলোকে বলে অন্নাদিবাচক সর্বনাম। সর্বনাম নিয়ে কথা বলতে চাইনি, তা মেলা কথা বলে ফেলেছি, এত কথা বলা যাবে না। আর এদের বাইরেও এক প্রকার সর্বনাম আছে, এদের বাইরে 10 প্রকারের বাইরে একটু লিখবেন, এটা আরো বেশি জরুরি, যার নাম ভাবনা সাপেক্ষ সর্বনাম। লেখেন, একটা বিশেষ সর্বনামের নাম হচ্ছে সাপেক্ষ সর্বনাম। 10 প্রকার, যে 10 প্রকার আলোচনা করলাম, এর বাইরে একটা বিশেষ ধরনের সর্বনাম, যার নাম সাপেক্ষ সর্বনাম। দুটি সর্বনাম যখন পরস্পর সাপেক্ষ বা নির্ভরশীল হয়ে বসে, দেখেন, দুটি সর্বনাম যখন পরস্পর সাপেক্ষ বা নির্ভরশীল ভাবে বসে তাদের বলা হয় সাপেক্ষ সর্বনাম। দুটি সর্বনাম যখন পরস্পর সাপেক্ষ বা নির্ভরশীল ভাবে বসে তাদের বলা হয় সাপেক্ষ সর্বনাম। এমন কিছু সর্বনাম আছে যার একটাই আর একটা আসবে। যেদিন সুমি আসে কলেজে, সুমনও আসে। যেদিন সুমি আসে না, সুমনও আসে না। কেন? দুজনকে নির্ভরশীল, সাপেক্ষ। তো কিছু সর্বনাম আছে জোড়া, পেয়ার, বুঝতে পারলেন? যেমন কি যে, সে, যিনি, তিনি, যার, তার, যাকে, তাকে। যে, সে, যিনি, তিনি, যাকে, তাকে, যার, তার। এই সর্বনামগুলি একা একা বসে না। যে এলে সে আসবেই, যিনি এলে তিনি আসবেই। যাকে দেখেছো তাকে আমি চিনি, যাকে দেখছি তাকে আমি চিনি। যাকে দেখছি বলে শেষ হবে না, যাকে এলে তাকে আসবে। যার এলে, যার সাথে দেখা নাই তার কথা মনে পড়ছে, যার এলে তার আসবে। যে এলে, কিছু সর্বনাম আছে পেয়ার বলে, পেয়ার, একজনের সাথে আরেকজনের কি পেয়ার, সম্পর্ক, একজন ছাড়া আরেকজন চলে না। এই ধরনের সর্বনামকে বলা হয় সাপেক্ষ সর্বনাম। জি, তো থ্যাংক ইউ, ভেরি গুড। এবার কারকে যাব। কারক, জি।